8ই মে 2026 বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আকাশে যখন আলোর মতো কিছু দেখা যায়, তখন ঠিক সেই মুহূর্তে অনেকেই মনে করেন এটি হচ্ছে উল্কা, আবার অনেকেই মনে করেন এটি সামরিক কোনো কিছু। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এটি বেশ আলোড়ন সৃষ্টি করে, স্পেশালি দক্ষিণ এশিয়াতে। এবং পরে সবাই বুঝতে পারে যে এটা হচ্ছে একটি মিসাইল টেস্ট, এবং সেই মিসাইল টেস্টটা হচ্ছে ভারতের অগ্নি-6। ভারতের এই মিসাইল টেস্ট বা অগ্নি-6-এর যে পরীক্ষা, সেটা কি আসলে তথ্য প্রযুক্তির কোনো ছায়া, নাকি এটা জিওপলিটিক্যাল কোনো বার্তা? আসলে অগ্নি-6-এ কী কী রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করার জন্য আপনাদের সাথে আছি। অগ্নি-6-এ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এটার প্রযুক্তি কী, এই অগ্নি-6 ভারত যে টেস্ট করলো সেক্ষেত্রে আসলেও বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কী, বা আন্তর্জাতিকভাবে এই অগ্নি-6 শক্তিশালী কি না সেই বিষয়ে। এই তালিকায় ভারত যদি কার্যকরভাবে অগ্নি-6 যুক্ত করতে পারে আঞ্চলিকভাবে, তো নিশ্চয়ই পাশাপাশি তারা বৈশ্বিকভাবে কিন্তু নিজেদেরকে অন্যভাবে তুলে ধরবে, তাদের সক্ষমতা আরও বেশি প্রমাণ করবে। আরেকটু করে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু অনেকটা চাপে ফেলানো যাবে। পাশাপাশি চায়নাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলো ভারতের এই অগ্নি-6। কেন গুরুত্বপূর্ণ অগ্নি-6-এর এই পরীক্ষা? ডেফিনেটলি এখন সব দেশই মনে করছে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার। এখন বর্তমান বিশ্বে যে অস্থিরতা চলছে, স্পেশালি আমরা যদি দেখি যে ইরান ক্রাইসিস, ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং পাকিস্তান ভারত, এই উত্তেজনা কিন্তু সবসময় বিরাজমান। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেই ক্ষেত্রে অগ্নি-6-এর পরীক্ষা ভারত ডেফিনেটলি এটি গুরুত্বপূর্ণ কৌশলগতভাবেই তারা তাদের সক্ষমতা প্রদান করেছে বলে আমি মনে করি। এখন যদি বলি, সব মিলিয়ে প্রতিটি বড় দেশ তাদের এই যে সামরিক সক্ষমতাকে ফোকাস করছে, এটা কিন্তু ইরান যুদ্ধ আরও স্পষ্ট করে দিয়েছে। আপনি যদি দেখেন জাপানও কিন্তু রিসেন্টলি তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে ভারতের নান্দালেস তাদের যে এই যে অগ্নি-6-এর পরীক্ষা, সেটা ডেফিনেটলি বৈশ্বিকভাবেই একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এবং আগামী দশকগুলোতে জিওপলিটিক্সে কত ইম্পর্ট্যান্ট জিনিস আসবে বা কত ইম্পর্ট্যান্ট ফেনোমেনা অ্যাড হবে, সেটা কিন্তু অকল্পনীয়। আমি যদি বলি, ভারতের জন্য এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং জিওপলিটিক্যাল সিগন্যালিং। কারণ তারা বিশ্বকে এখন দেখিয়ে দিয়েছে, দেখো আমরা আরও কত বেশি শক্তিশালী হয়েছি। সো এই বিষয়টা নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয় বলেই আমি বিশ্বাস করি। বিশেষ করে চীনকে কেন্দ্র করে ভারত যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে, সেটা কিন্তু এই অগ্নি-6 পরীক্ষার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয়ে গেল। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কি এসেছে? পাকিস্তান যেটা বলেছে বা পাকিস্তান যেটা মনে করেছে, সেটা হচ্ছে যে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং তারা এটি নিয়ে পর্যালোচনা করছে। যেহেতু তাদের সাথে কিছুদিন আগেই সিন্ধুর অ্যাটাক হয়েছে, সেখানে কিন্তু দুই দেশকে আক্রমণ করেছে। সো এই অগ্নি-6টা কিন্তু পাকিস্তানকে কিছুটা হলেও বিচলিত করবে। এছাড়া আমেরিকা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তারা কিন্তু এটা বলেছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য এই অগ্নি-6 খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকজ তারা কিন্তু এই ভারত কিন্তু ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে যে বঙ্গোপসাগরে আমেরিকার একটি কৌশলগত পার্টনার বলেই বিবেচিত হয়, এবং ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার জন্য। এখন চলুন দেখে আসি যে এই যে অগ্নি-6, এই অগ্নি-6-এর সক্ষমতা কতটুকু। দেখেন, অগ্নি-6-এর মতো এই যে প্রযুক্তি বা সক্ষমতা রয়েছে, অগ্নি-6-এর সক্ষমতা হচ্ছে আঞ্চলিকভাবে তো এটা কাভার করবে এবং বৈশ্বিকভাবে এটা কাভার করতে সক্ষম। প্রায় 10,000 কিলোমিটার কিন্তু ক্ষেপণাস্ত্রের পাল্লা কিন্তু এটা, তার মানে 10,000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু করতে পারবে। অগ্নি-6-এ আসলেও কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? MIRV প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সহজ ভাষায় বললে MIRV প্রযুক্তি হচ্ছে অনেকগুলো ওয়ারহেডের সমন্বয়ে ব্যালিস্টিক মিসাইল, যেটা বিভিন্ন লক্ষ্য বস্তুতে আক্রমণ করতে সক্ষম। তো বোঝা যাচ্ছে যে এটি কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এখন আমি যদি দেখি যে ঠিক অগ্নি-6 যেভাবে ভারত পরীক্ষা চালিয়েছে, আর কত দেশের এই সক্ষমতাটা আছে, স্পেশালি আমেরিকা, রাশিয়া, চায়না,
এই দেশগুলোর কাছে কিন্তু সক্ষমতাগুলো রয়েছে, সেখানে আবার অ্যাড হয়েছে ভারত। যেমন রাশিয়ার কথা যদি আমি বলি, S-28 সম্রাট সেটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল, যার ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে প্রায় 18,000 কিলোমিটার, যেটা খুবই ভয়ঙ্কর। এবং সবাই কিন্তু এই রাশিয়ার যে S-28 সম্রাট এটাকে অনেক ভয় পায় বলেই বিশ্লেষকরা মনে করেন। এছাড়া রয়েছে আমেরিকার মিনিটম্যান, যেটা তাদের পারমাণবিক যে যুদ্ধ বা কৌশলগত প্রতিরক্ষা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়। তারপর যদি দেখি চায়না রয়েছে DF-41। এই চায়না DF-41 কিন্তু অনেক দূর পর্যন্ত তাদের আক্রমণ চালাতে পারে। সো এটিও একটি ভারী ক্ষেপণাস্ত্রের পাল্লা। এখন অগ্নি-6 কিন্তু পিছিয়ে নেই, অলমোস্ট 10,000 কিলোমিটার কিন্তু তাদের রেঞ্জ রয়েছে। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং অনেকেই মনে করে চায়নার যে 41DF এটা কিন্তু হচ্ছে যে আমেরিকা এটাকে হুমকি এবং চ্যালেঞ্জ দুটোই মনে করে। তারপরে আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ায় এই অগ্নি-6টা কতটা চ্যালেঞ্জিং বা কতটা জিওপলিটিক্যাল বার্তা দিতে পেরেছে, আমি মনে করি অগ্নি-6 শুধুমাত্র দক্ষিণ এশিয়া না, পুরো বৈশ্বিকভাবেই কিন্তু তারা একটি বার্তা দিতে সক্ষম হয়েছে। এবং তাদের সিগন্যালিং হচ্ছে, তোমরা দেখো আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছি। সো এটা গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের জন্য কি বার্তা? বাংলাদেশের জন্য বার্তা হতে পারে, বাংলাদেশ যেহেতু সামরিক শক্তির কোনো অংশ নয় বা বাংলাদেশের সামরিক শক্তি সক্ষমতা তেমন বেশি নয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্ব হতে পারে আকাশ সীমা পর্যবেক্ষণ করা, তারপর হচ্ছে সাইবার হামলা প্রতিহতকরণ, এছাড়া রয়েছে কূটনৈতিকভাবে ভারসাম্য তৈরি করা, প্রযুক্তির ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করা বাংলাদেশে কিন্তু অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওয়ে হবে আমাদের ব্যালেন্স ডিপ্লোম্যাসি, স্পেশালি সবার সাথে আমরা একটি বেটার ডিপ্লোম্যাসি ক্রিয়েট করে সবার সাথে সম্পর্ক ভালো করে আমাদের সেলফ ইন্টারেস্ট কতটা বাড়ানো যায় সেটাই হচ্ছে আমাদের বর্তমান লক্ষ্য বলেই আমার বিশ্বাস। এবং আমি মনে করি আমাদের বর্তমান সরকার বা যারাই সরকার আসে, নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন, তারা এই বিষয়টি অবশ্যই বিবেচনার সাথে এবং গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি আরও বেশি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপ করার সময় হয়ে এসেছে এবং আরও বেশি সময় হয়ে এসেছে তথ্য প্রযুক্তিকে আরও বেশি এক্সপানশনে যেতে এবং আরও বেশি মডিফাইড ভার্সনে নিয়ে ডেফিনেটলি আমাদেরও উচিত যে আমরা যেন সেই সক্ষমতাটা অর্জন করতে পারি। এছাড়া যদি সামরিকভাবে বলি, বাংলাদেশের সামরিক বাজেট কিন্তু বাড়ানো যেতে পারে এবং ডেফিনেটলি সো আঞ্চলিক প্রভাব কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও আমি মনে করি না যে এটা কোনো হুমকি, রেদার এটা হচ্ছে বাস্তবতা যে আমরা যদি একটি আঞ্চলিক ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক রাখতে চাই, আমাদেরও কিন্তু সামরিক সক্ষমতা সেই পরিমাণে বা সেই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত বলেই আমি মনে করি। এখন এই যে দক্ষিণ এশিয়ায় ভারতের যে অগ্নি-6 পরীক্ষা চললো, সেই পরীক্ষার ভিত্তিতে এটি যেমন এশিয়াতে একটি প্রভাব বিস্তার করবে এবং সারা বিশ্ব জুড়ে কিন্তু এইটার একটি প্রভাব থাকবে, যে প্রভাবটা কিন্তু সবাই কিন্তু এটা দেখবে। আমার কিছুদিন আগে একটি ভিডিও ছিল, আমি সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ইরান এবং চায়না ব্লক এবং হচ্ছে আমেরিকা এবং ভারত ব্লক। দেখেন তার কিছুদিন পরে কিন্তু এই যে মিসাইল টেস্টটা হলো, আমি সেখানে উল্লেখ করেছিলাম যে এই যে ইন্দো প্যাসিফিক সাগর এবং বঙ্গোপসাগর, এটাকে কিন্তু দুইটা ব্লকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। এখন চায়নার জন্য যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে ভারতের এই সক্ষমতা বৃদ্ধিতে চায়না ডেফিনেটলি চাপে থাকবে এবং আমেরিকা কৌশলগতভাবে ভারতকে তার যেহেতু স্ট্র্যাটেজিক পার্টনার মনে করে, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু অনেকটা স্বস্তিতে থাকবে। সেক্ষেত্রে সব এই যে দেশগুলোর যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের যে কার্যক্রম অব্যাহত রয়েছে, সো সব ব্লকই কিন্তু এখন চাপে থাকবে। রেদার আমি মনে করি যে আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে আমরা একটা হাবে রয়েছি, হোক না আপনার সামরিক সক্ষমতার ব্যাপারটি হয়তো আমি এড়িয়ে যেয়ে যদি বলি যে আমরা যে হাবে রয়েছি সবাইকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারি, স্পেশালি যদি আমরা এই বিষয়টি নিয়ে আরও বেশি চিন্তা ভাবনা করি। আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটি
ইম্পর্টেন্ট ফেনোমেনা। সো আমরা একটা গুরুত্বপূর্ণ হাবে রয়েছি এবং আমাদের যে ব্যালেন্সড ডিপ্লোমেসি সেটাকে আরও বেশি ব্যালেন্স করে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ যে সুযোগটা, সর্বোচ্চ যে বেনিফিটটা সেটা আমরা আদায় করতে পারি। ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা বলে আমি মনে করি। অগ্নি 6 শুধু কিন্তু একটি মিসাইল নয়, এটি বর্তমান বিশ্বের বদলে যাওয়ার একটি জিওপলিটিক্যাল সমীকরণের গল্প আমি মনে করি। আজকের বিশ্বে শুধুমাত্র যে অস্ত্রের খেলা চলে সেটা না, যদি আপনি ধরেন ইরান ক্রাইসিস, সেটা একটা ডিফারেন্ট ফেনোমেনা। সব জায়গায় কিন্তু ইরানের মতো এই ক্রাইসিসটা চলবে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে কিন্তু আমাদের যে অস্ত্রগুলো রয়েছে, আর্মসগুলো রয়েছে, সেখানে আমি মনে করি অবশ্যই প্রযুক্তি, ইকোনমি, তথ্য এবং কূটনীতি দক্ষিণ এশিয়ার আগামী দশক অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটা ডেফিনেটলি আমি মনে করি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই যে হচ্ছে দক্ষিণ এশিয়াতে যেমন ভারতের অগ্নি-6 রয়েছে, চায়নার যেমন রয়েছে হচ্ছে DF-41, এবং আমি আগেই বলেছি চায়না কিন্তু এই মিয়ানমার ইকোনমিক করিডোর দিয়েই কিন্তু পশ্চিম এশিয়ায় ঢুকতে চায়। সেক্ষেত্রে আমাদেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, যদি আমরা ব্যালেন্সড ইকোনমিতে যেতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভাইটাল একটা রোল প্লে করতে পারে। আমি যেটা দেখি জিও পলিটিক্সে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দশক, বিকজ এখানে অনেক ক্ষমতার ভারসাম্য চেঞ্জ হবে এবং ক্ষমতার যে কেন্দ্র সেখানে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। শেষ কথা বলি, আমি যে আজকে আলোচনা করলাম সেগুলো কিন্তু রেফারেন্স হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার, তাছাড়া কিছু গ্লোবাল সোর্স থেকেও কিন্তু আমার এগুলো নেওয়া। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং শুভকামনা। পরবর্তী কোনো এক জিওপলিটিক্যাল প্রোগ্রামে অথবা সোশ্যাল ইস্যুতে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি।